একটা ছবি আপনারা আজ তাক বাংলাতে দেখেছেন। কল্যাণীতে যে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী করলেন, সেই সভায় কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের সাংসদ, বারাসতের সাংসদ, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং দুদিন আগেই তিনি একটু বেসুরো ছিলেন। তো দুদিন পরেই তিনি মুখ্যমন্ত্রীর সভায় গেলেন এবং শুধু সাংসদই নন, বেশ কয়েকজন ছজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা মুখ্যমন্ত্রীর এই সভায় উপস্থিত ছিলেন, প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন। দেখুন, ফেডারেল স্ট্রাকচারে এবং প্রশাসনিক যখন সভা, তার মানে ওই এমএলএ, কোনো নির্দিষ্ট একটি জায়গার এমএলএ দল নির্বিশেষে তিনিও কিন্তু ওই প্রশাসনের তাহলে একটা অঙ্গ হয়ে গেলেন কাজকর্ম ঠিকঠাকভাবে পরিচালনার জন্য। কিন্তু আমাদের রাজ্যের রাজনীতিতে তো সব কিছু একেবারে ABCD এরকমভাবে হয় না, দুয়ে দুয়ে চারও হয় না, দুয়ে দুয়ে অনেক সময় ছয়ও হয়ে যায়। ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। 24 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে ফেসবুক লাইভ করেছিলেন, কালীঘাটে নিজের বাড়ি থেকে। এবং ঠিক এই যে যারা অসন্তোষ প্রকাশ করছেন, দলের মধ্যে অস্বস্তি প্রকাশ করছেন, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কিছু কিছু লোক আসে, তারা আবার চলেও যায়, বেনজল বলেছিলেন এবং বলেছিলেন যে বিজেপি এদেরকে নাকি দলের মধ্যে ফিট করেছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন, একবার তার বক্তব্যটা আপনাদের শোনাই। কিছু মানুষ আসে, তাদের রং বদলায় বহুরূপীর মতো। যারা বেরোজলে ভেসে আসে তাদের বেরোজলে ভেসে যেতে দিন, এতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। এরা গেলে বরঞ্চ দলের ভালো হবে। এদের টার্গেট করে বিজেপি ঢুকিয়েছিল, টার্গেট করে আবার তারা আসল জায়গায় ফিরে গেছে। এবার বিজেপি বুঝে নিন, লুম্পেনদের দিয়ে রাজ্য চালাবেন, রাষ্ট্র চালাবেন, না মানুষ যারা মানুষকে বোঝে, মানবিকতা দিয়ে রাষ্ট্র চালাবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কবিতা লিখেছেন, তার নতুন কবিতা, সেটা হচ্ছে গিরগিটি। এই যে রং বদলানো, কিভাবে মানুষ পাল্টে যাচ্ছে সেই সংক্রান্ত এই ছবি, এই দেখুন, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই গিরগিটি কবিতা। তিনি লিখেছেন, গিরগিটির থেকেও ভয়ঙ্কর বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলের নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে। নিজেকে শুধু বিকোচ্ছেন না, বিক্রি করছেন মানুষ ও কর্মীদের আত্মসম্মানকে। কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকোচ ধন, আর কত চাও নিজেদের ভোল বদলাতে। রথের চাকা চলে, তোমাদের চাকাও চলবে, প্রত্যাঘাতের নামে প্রত্যর্পণ ফল পাবে। ধৈর্য ধরো, শীঘ্রই উত্তর পাবে। ভোগীদের স্থান নিকৃষ্ট, গ্রাসাচ্ছাদন ভাবাবে, সেদিন বুঝবে বিশ্বাসঘাতকরা মূল্যহীন অমনুষ্যত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা গিরগিটি, মানে সাম্প্রতিক যে দলের অবস্থা সেটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি এই জায়গা থেকে কৌশিকের কাছে আসবো। কৌশিক, এই সময়টাই মানে খুব, ওই যে বলে না যে ইতিহাস ফিরে ফিরে আসে বারবার, 2011-র পরবর্তী পরিস্থিতিতে তো বামপন্থী যারা CPM, তারা তো মানে নিজেদেরকে সংগঠন গুছিয়েই উঠতে পারছিল না। এবং এই মুহূর্তে এমন, মমতার এই 2021-এর অ্যাসেম্বলির পরে শূন্যতে পরিণত, তাও এখন একটাতে এসেছে এবং ফলতায় আমরা দেখলাম সেকেন্ড পজিশনে এসেছে, কিছুটা অক্সিজেন পেয়েছে। তো সমস্যা হচ্ছে ঠিক এই ঘটনাগুলোই তো, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তি এখন কবিতার মধ্যে দিয়ে বেরোচ্ছে, এটাও তো সেই সময় 2011 পরবর্তী পরিস্থিতিতে তার দল, মানে তিনি ইচ্ছাকৃত করুন বা নাই করুন, সেটাই তো ঘটেছিল। একদমই তাই। আমার মনে পড়ছে একটা কথা, সেটা হচ্ছে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতার কথা মনে পড়ছে। তার নাম আব্দুল মান্নান। তাকে তুমি ফোন করলে এখনো তার ফোনে শোনা যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই যে চিরদিন কাহারও সমান নাহি যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একদম প্রাসঙ্গিক। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর, বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের ক্ষেত্রেও এটা খুব প্রাসঙ্গিক ছিল, বা মোহাম্মদ সেলিমদের ক্ষেত্রে। আবার এখন বিজেপির ক্ষেত্রে এটা খুব প্রাসঙ্গিক, কারণ এই যে যেটা আমি বললাম যে স্রোতের অনুকূলে কিছু কচুরিপনা আগাছা ভেসে চলেছে, তারা দল বদল করছে এবং তাকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন গিরগিটি। আচ্ছা, যাকে নিয়ে গত 48 ঘন্টায় আমরা প্রচুর আলোচনা করেছি এবং খবরের শিরোনামে সেরকম একজন সাংসদের নাম হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। এই কাকলি ঘোষ দস্তিদার কি যখন তৃণমূল মধ্যগগনে 2011 থেকে 26, 2014, 15, 16, 17 মধ্যগগনে তৃণমূল, সেই সময় কি এই অভিমান অভিযোগ তিনি বলতে পারেননি? বা আরো যারা এখন বেসুরো হচ্ছেন, অরূপ চক্রবর্তী,
বা সুশান্ত ঘোষ, এরা তো মানে তৃণমূলের খুব নিচু স্তরের কর্মী, কাউন্সিলর মাত্র। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় থেকে শুরু করে যারা যারা বেসুরো হচ্ছেন, আমি তাদের সম্পর্কে তাদের উদ্দেশ্যে বলছি, তৃণমূল এত খারাপ তখন তাদের মনে পড়েনি, মানে যখন সবকিছু পেয়েছেন, সবকিছু পেয়েছেন যখন, তখন মনে পড়েনি। এখন ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য, বিজেপিতে গা ভাসানোর জন্য, বিজেপির লোকেদের কাছে ভালো তৃণমূল সাজার জন্য তারা এখন তৃণমূলের সঙ্গে কুৎসা করছেন। একজন 75-76 বছরের একক মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভাগুলো করতেন, সেখানে গিয়ে তো তারা ক্রিমটা খেতেন, তারা তো দলের থেকে একদম ক্রিমটাকে গুছিয়ে খেতেন, ক্ষীর খেতেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা নিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার যখন সাংসদ, তার স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার রাজ্যের মন্ত্রী ছিলেন, পরিবেশ মন্ত্রী ছিলেন, তখন যে সুযোগ সুবিধা নিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, শোনা যাচ্ছে এটাও যে কাকলি ঘোষ দস্তিদারের ছেলেকে প্রার্থী করা হয়নি কেন, সেইটা নিয়ে নাকি কাকলি দেবীর অভিমান ছিল, শোনা যাচ্ছে, যদিও এর বাস্তবতা আমরা জানি না, এটা শোনা কথা। দেখো, প্রথমত হচ্ছে দলটাকে অনেক বেশি কর্পোরেট করার জন্য একটি ভোট কৌশলী সংস্থার সাহায্য নিয়েছিল তৃণমূল, তার নাম আইপ্যাক। আইপ্যাক সিদ্ধান্ত নিয়েছে কাকে কোথাও প্রার্থী করবে। এবারে পরিবারতন্ত্র তো প্রার্থী হয় না। উনি বলতে পারেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্র হতে পারে। আজ কিন্তু এই তৃণমূলের ভাঙনের জন্য সিংহভাগ তৃণমূল নেতা দায়ী করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারা তৃণমূলই করেন এখন, তারাই দায়ী করছে। অতএব যেটা বলার, আইপ্যাকের স্ট্র্যাটেজিকেও দায়ী করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে গিরগিটি কবিতা লিখেছেন, খুব মানে সামঞ্জস্যপূর্ণ, যথেষ্ট সাজুজ্য রয়েছে তার এই কবিতা লেখার মধ্যে। তার মূল কারণ হচ্ছে এই অকুতোভয় কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চেয়েছেন কাদের, যারা 4 তারিখের পর থেকে তৃণমূল খারাপ, তৃণমূল ভালো না, তৃণমূলের জন্য হেরেছি, এই কথাগুলো বলছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তৃণমূলকে গালিগালাজ করছেন। তারা তো সুযোগ সুবিধা সব নিয়েছেন, এমনকি তারা তো কাকলি ঘোষ দস্তিদার তো তার সাংসদ পদ থেকে ইস্তফা দেননি, বা যে সমস্ত বিধায়করা হেরে গেছেন বা প্রার্থী হয়েছিলেন, তারা তো বিধায়ক ভাতাটাকে উইথড্র করছেন না, তারা তো সেই ভাতা নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন এই সময় আমার মানে দলকে আরো বেশি শক্তিশালী করতে হবে। দেখো, গত বিধানসভায় যে মেয়াদ ছিল, সেখানে 77 জন বিধায়ক ছিল বিজেপি। তারা বিরোধী দল হিসেবে রাজ্যে কাঁপিয়ে বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর নিয়েছে। সেখানে 77 থেকে 3 বেশি 80টা বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেস। যদি তৃণমূল ইচ্ছে করে, তারাও তো গঠনমূলক বিরোধিতার কাজ করতেই পারে। সেখানে দাঁড়িয়ে আত্মসমালোচনার জায়গা রেখে চুলচেরা বিশ্লেষণ করে উচিত বিরোধী দলের যে বিধায়করা আছেন, অর্থাৎ যারা জিতে এসেছেন এই বাজারে, তাদের দলমত নির্বিশেষে একদম মনোনিবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তৃণমূলকে আরো বেশি নতুন করে গঠন করার প্রয়োজন। যে ভুলগুলো করেছিল, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরো বেশি মানুষের কাছে যাওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুরবস্থার কারণ কি জানো? কারণ একজন, আমি নাম করছি না, গত সরকারের একজন মন্ত্রী, তিনি আমাকে বলছেন যে শুভেন্দু অধিকারীর ফোন নাম্বার আমার কাছে আছে, তিনি এখন মুখ্যমন্ত্রী, কিন্তু যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তার নাম্বার কিন্তু আমার কাছে ছিল না। অর্থাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন, তখন থেকে কিন্তু এই দুরবস্থা শুরু হলো।